আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পদার্থবিজ্ঞান প্রশ্ন ব্যাংক থেকে কাজ, শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারের প্রশ্নগুলো সলভ করব। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা বলেছে যে কোনো একটি বস্তু কণার গতিশক্তি ও ভরবেগের মধ্যকার লেখচিত্র, এটা আসলে দেখতে কি রকম। ওকে, সো গতিশক্তি ও ভরবেগের যে গ্রাফ সেইটা, তাই না? সো এখন গতিশক্তি এবং ভরবেগের মধ্যে যে সূত্র সেটা কি, সেটা হচ্ছে ইকে ইকুয়াল পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, রাইট? পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এখন যেহেতু ভর নিয়ে কিছু বলা নাই, তার মানে হচ্ছে ভরটা হচ্ছে কনস্ট্যান্ট, সো আমরা লিখতে পারি কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু ভরবেগ, তাই না? এখন দেখো, এটা একটার উপর ঘাত 1, একটার উপর ঘাত হচ্ছে 2, মানে পাওয়ার হচ্ছে 2 আর একটার পাওয়ার হচ্ছে 1। তাহলে এটাকে আমরা x ইজ প্রপোর্শনাল টু y স্কোয়ারের সাথে তুলনা করতে পারি। এখন এই জিনিসটা কিসের সমীকরণ বলতো? এইটা একটা পরাবৃত্তের সমীকরণ, কারণ আমরা জানি যে পরাবৃত্তের যে সমীকরণ সেটা হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 4ax, তাই না? যেহেতু 4a একটা কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি y স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু x। ওকে, তাহলে এটা একটা পরাবৃত্তের সমীকরণ, আমাদের আনসারটা হচ্ছে পরাবৃত্ত। এরপর একটি রাইফেলের গুলি দ্বিপুরুত্বের তক্তা ভেদ করতে পারে। গুলির বেগ 4 গুণ বৃদ্ধি করলে তা কতগুলো তক্তা ভেদ করতে পারবে? ওকে, সো যখনই তুমি দেখবা যে গুলির বেগ এবং তক্তার সংখ্যা সংক্রান্ত ম্যাথ আছে, তখন তোমরা চাইলে n ইকুয়াল ভি স্কোয়ার বা n ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার এইটা ইউজ করতে পারো। এই শর্টকাট, এটা একটা শর্টকাট। এখন তোমার n ইকুয়াল হচ্ছে তোমার তক্তার সংখ্যা, তক্তার সংখ্যা, আর ভিটা হচ্ছে তোমার গুলির বেগ বা বুলেটের বেগ, ঠিক আছে? এখন তোমার এখানে কি বলছে? গুলির বেগ 4 গুণ বৃদ্ধি করলে, তাই না? সো গুলির বেগ 4 গুণ করবা। সো গুলির বেগ 4 গুণ হলে কতগুলো তক্তা ভেদ করতে পারবে? তুমি ভি এর এখানে 4 বসাও, 4 বসাও, তাহলে n ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার, মানে হচ্ছে n ইকুয়াল টু হচ্ছে 16। ওকে, তার মানে 16টি তক্তা ভেদ করতে পারবে। এরপর m ভরের একটি স্থির বস্তুকে নির্দিষ্ট উচ্চতা হতে ফেলে দেওয়া হলো। তার মানে m ভরের একটা বস্তু আছে, নির্দিষ্ট উচ্চতা হতে ফেলে দেওয়া হলো। ভূমি থেকে 15 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির 5 গুণ। ওকে, ম্যাথটা ওকে। তারপরে দেখি কি বলছে, যে বস্তুটি ভূমি স্পর্শ করার সময় গতিশক্তি কত হবে। তার মানে এখানে যেটা বলা আছে যে একটা নির্দিষ্ট উচ্চতা, ধরো এটা একটা নির্দিষ্ট উচ্চতা, m ভরের একটা বস্তু আছে যেটাকে তুমি ফেলে দিলা। এখন ভূমি থেকে 15 মিটার উচ্চতায়, যখন এটা ডিস্টেন্স ধরো এই পজিশনে ভূমি থেকে 15 মিটার উচ্চতায় আছে, তখন এইখানে হচ্ছে তোমার গতিশক্তি বিভব শক্তির 5 গুণ। তার মানে ইকে বা কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল হচ্ছে পটেনশিয়াল এনার্জি ইনটু 5। কারণ কি? গতিশক্তি বিভব শক্তির 5 গুণ। ওকে, এখন বস্তুটি ভূমি স্পর্শ করার সময় গতিশক্তি কত হবে? যখন ধরো একদম ভূমি স্পর্শ করার অবস্থা, তখন তোমার কাইনেটিক এনার্জিটা কত, এটা জিজ্ঞেস করছে। তো এটাকে আমরা চাইলে দুইটা প্রসেসে করতে পারবো। কি কি প্রসেস? তার আগে আমি এটাকে একটু এই সাইডে নিয়ে এসে রেখে দিই, এটা এখানে থাকুক। ওকে, এখন আমরা এই ম্যাথটা চাইলে দুইটা প্রসেসে আগাইতে পারি। কি কি প্রসেস? প্রথমত আমরা শক্তির সংরক্ষণশীলতা ইউজ করতে পারি, এবং এইটাই স্ট্যান্ডার্ড প্রসেস, এবং তোমরা চাইলে হাফ এমভি স্কোয়ার দিয়েও করতে পারো। বাট আমরা দুইটা প্রসেসই দেখবো। প্রথমে আমরা হচ্ছে কি বলে, শক্তি সংরক্ষণশীলতা যে কনসেপ্টটা আছে ওইটা ইউজ করব। তো তার আগে আমরা একটা শর্টকাটও ইউজ করব। দেখো, যখনই বলবে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায়, এখানে তো 15 মিটার দেওয়া আছে, তাই না? তো এক্স মিটার উচ্চতায় যদি বস্তুটির গতিশক্তি বিভব শক্তির 5 গুণ হয়, তার মানে ইকে ইজ ইকুয়াল এন ইপি হয় এক্স মিটার উচ্চতায়, এটা ধরো এক্স, তাহলে যে টোটাল উচ্চতা এইচ ইজ ইকুয়াল হবে, সরি, তোমার এক্স এর যে সূত্র সেটা ইকুয়াল হবে এইচ ডিভাইডেড বাই এন প্লাস 1। দেখো, এই ম্যাথে এইচ এর মান কিন্তু বলে দেয়া নেই, সো এইচ এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে এইচ ইকুয়াল কি হবে বলতো? এইচ ইকুয়াল হবে এক্স ইন্টু এন প্লাস 1। এক্স এর ভ্যালু কত দেয়া আছে? 15 ইন্টু এন এর মান কত? 5, তাই না? সো 5 আর 1 যোগ করলে কত হয়? 6। তো 6 আর 15 গুণ করলে কত হয়? 90। 5 6 30, 7 থেকে 3, 6 কে 6, 3 9। ওকে, সো আমার টোটাল যে হাইট এটা হচ্ছে তোমার 90 মিটার। ওকে, এখন আমরা দুইটা প্রসেসে করব। সো আমাদের প্রসেস নাম্বার 1, এটারে এখানে রেখে দিই। তো আমরা এখন ইউজ করব কনসেপ্ট নাম্বার 1, যেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা।
এখন শক্তির সংরক্ষণশীলতা এই টপিকটা আমাদের একটু বুঝতে হবে। আমি চাইলে ডিরেক্ট সলভ করাই দিতে পারতাম, তো যারা শক্তির সংরক্ষণশীলতা জানো তারা একটু স্কিপ করে সামনে চলে যাও, আমি এটা একটু বুঝাবো। শক্তির সংরক্ষণশীলতা এই টপিক বুঝাইতে সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় লাগবে। ওকে, দেখো শক্তির সংরক্ষণশীলতা কি বলে। ধরো একটা নির্দিষ্ট উচ্চতা থেকে তুমি একটা বস্তুকে ফালাই দিলা, এটা এখন মুক্তভাবে ভূমিতে পড়বে, মুক্তভাবে ভূমিতে পতিত হবে, তাই না? এই পতিত হওয়ার সময়ে বস্তু তার যাত্রা পথে প্রত্যেকটা পয়েন্টে তার যে টোটাল এনার্জি এইটা সবসময় সংরক্ষণশীল থাকে। সংরক্ষণশীল থাকা মানে কি, প্রত্যেকটা পয়েন্টে আমার যে টোটাল এনার্জি এটা আমার সমান থাকবে, ঠিক আছে? এখন দেখো আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, যেহেতু আমি বলছি প্রত্যেকটা পয়েন্টে আমার টোটাল এনার্জি সেম, তাহলে আমি এইখানকার যে টোটাল এনার্জি আর এইখানকার যে টোটাল এনার্জি এটা সেম বলতে পারি। এখন টোটাল এনার্জি মানে কি, গতিশক্তি যোগ বিভব শক্তি বা কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এইখানেও সেম। এখন আমাকে বলো এই জায়গাটায় কোনো বেগ ছিল? এই জায়গাটায় বস্তুর বেগ কিন্তু শূন্য ছিল, কারণ বস্তুটা স্থির অবস্থায় ছিল, ঠিক আছে? স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থায় যদি থাকে। এখন গতিশক্তি মানে কি, হাফ এম ভি স্কোয়ার। সো হাফ এম ভি স্কোয়ার, এখানে যদি ভিটা 0 হয়ে যায়, টোটালটাই তো 0 হয়ে যাবে, এখানে জাস্ট mgh থাকবে। ওকে, সো এই জায়গায় আমার যে টোটাল এনার্জি এইটা হচ্ছে তোমার mgh, আর এই জায়গার যে টোটাল এনার্জি দেখো এইটা হচ্ছে ভূমি। এই পয়েন্টে উচ্চতা কত? এই পয়েন্টে উচ্চতা কত? 0 না, বলো তো? ভূমিতে উচ্চতা 0 না, তাহলে আমি বলতে পারি হাফ এম ভি স্কোয়ার প্লাস mgh উইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 0, কারণ তোমার এইচটা হচ্ছে 0। তাহলে এই জায়গায় টোটাল এনার্জিটা সমান কি? টোটাল এনার্জি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমি বলতে পারি এই জায়গার যে গতিশক্তি আর এই হাইয়েস্ট পয়েন্টের যে বিভব শক্তি এটা হচ্ছে সমান, তাই না? তো mgh ইকুয়াল আমি বলতে পারি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। কারণ কি? কারণটা হচ্ছে এই জায়গায় টোটাল এনার্জি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এই জায়গায় টোটাল এনার্জি সমান হচ্ছে mgh, রাইট? তাহলে আমি বলতে পারি এই জায়গার যে গতিশক্তি আর এই জায়গার যে বিভব শক্তি এই দুইটা পরস্পর সমান। এখন এম এম বাদ দিব না, আই এম সো সরি। আমরা যেটা করতে পারি, আমরা টোটাল এনার্জি বের করব, এটা হচ্ছে mgh তো আবার হাফ এম ভি স্কোয়ারের সমান। মানে একদম ভূমিতে একদম সর্বনিম্ন অবস্থান যেটা, সেইখানে তোমার হাফ এম ভি স্কোয়ারের সমান, তাই না? তো আমার তো এইটাই চাইছে, আমার তো গতিশক্তিটাই চাইছে। কোন পজিশনে? যখন ভূমি স্পর্শ করে তখন। তো ভূমি স্পর্শ করার যে তোমার গতিশক্তি এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্টের বিভব শক্তির সমান। তাহলে আমি এই ই কে ইকুয়াল কি mgh লিখতে পারবো না বলতো, যেহেতু এইটা আর এইটা সমান, তাই না? সো mgh হাইয়েস্ট পজিশনে তোমার mgh এর মান কত? h এর মান কত? 90, তাই না? অন্য পয়েন্টগুলো হিসাব করলে তো হবে না, তাই না? অন্য পয়েন্টে গতিশক্তি বিভব শক্তি দুইটাই আছে, বাট হাইয়েস্ট পয়েন্টে শুধু বিভব শক্তি আছে, লোয়েস্ট পয়েন্টে শুধু গতিশক্তি আছে। ওকে, তাহলে আমার গতিশক্তি সমান হবে 90 mg জুল। ওকে, সো আমার আনসারটা হচ্ছে ডি। এখন তোমরা কনসেপ্ট 2 ইউজ করতে পারো, বাট এখন তোমরা চাইলে কনসেপ্ট 2 মানে তুমি প্রথমে বেগ বের করবা, তারপর হাফ এম ভি স্কোয়ার ইউজ করবা, এইটা দিয়ে করতে পারো। বাট ওইটাই লেন্দি, এইটাই শর্ট। এইটা কেন তোমার কাছে লেন্দি মনে হচ্ছে জানো? এটা লেন্দি মনে হওয়ার কারণ হচ্ছে এটা আমি তোমাকে বুঝাইছি। বুঝাইতে গেলে তো একটু লেন্দি করতে হবে, নাহলে তো তুমি বুঝতে পারবে না। ওকে, বাট তুমি যখন জানবা যে এই পয়েন্টের যে তোমার পোটেনশিয়াল এনার্জি আর এই পয়েন্টের যে কাইনেটিক এনার্জি এটা যখন সমান, তুমি জাস্ট সিম্পলি mgh বসাই দিলেই কিন্তু তোমার ম্যাথটা হয়ে যাবে। ওকে, তোমার আর আলাদা করে বেগ বের করতে হবে না, হাবিজাবি এগুলো বের করতে হবে না, ঠিক আছে? এখন আমরা কনসেপ্ট নাম্বার 2 দেখব। কনসেপ্ট নাম্বার 2, তো কনসেপ্ট নাম্বার 2 এইখানে আমাদের কি করতে হবে? এইখানে আমাদের প্রথমে বেগ বের করতে হবে। সো আমরা বেগ বের করব। বেগ বের করার আগে আমরা দেখি আমাদের চাইছে হচ্ছে কাইনেটিক এনার্জি উইচ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন দেখো হাফ এম ভি স্কোয়ার, এখানে আমার কি নাই? এখানে আমার ভি নাই, বেগ দেয়া নাই, তাই না? ভর তো এম বলে দেয়া আছে, বা বেগ তো দেয়া নাই, তাই না? সো আমার বেগ বের করতে হবে। বেগ তোমার ভি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস এটি দিতে পারি, যেহেতু সময় নাই
সময় দেয়া নাই বাট আমরা উচ্চতা বের করছি, তো সেক্ষেত্রে আমরা ইউজ করব ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন স্থির অবস্থান থেকে যেহেতু ছেড়ে দেওয়া হয়েছে তার মানে ইউটা হচ্ছে 0, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল হবে 2gh, রাইট? তাহলে তোমার ভি স্কোয়ারের জায়গায় কি হবে 2gh। এখন এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 90, এই টু বাদ, তাহলে তুমি পাচ্ছ হচ্ছে mg ইন্টু 90 বা 90 mg জুল। ওকে, সো আমাদের আনসারটা হচ্ছে ডি। ওকে, কনসেপ্ট দুইটাই ইজি বাট এটা বেশি শর্ট। তোমার কাছে এটা লেন্দি মনে হচ্ছে বাট এটা আসলে শর্ট, তুমি একবার ট্রাই করে দেখো তাইলে বুঝবা। এরপর ঘর্ষণ বলের কাজ সাধারণত কিরূপ? আচ্ছা, এটা হবে ঋণাত্মক। কেন? দেখো, ঘর্ষণ বল সবসময় কোন দিকে কাজ করে? ঘর্ষণ বল সবসময় যাত্রাপথের বিপরীত দিকে কাজ করে। মনে করো তুমি এই দিক বরাবর যাচ্ছ, এখন তোমার যে কাঙ্ক্ষিত বস্তু সেটা হচ্ছে এইটা। ধরো তুমি এই বস্তুটাকে নিয়ে সামনের দিকে যাচ্ছ, তোমার বলটা এই দিকে কাজ করতেছে, তোমার সরণটা রৈখিক যে সরণ এটাও এই দিকে কাজ করতেছে। এখন ঘর্ষণ কোন দিকে কাজ করবে বলো তো? ঘর্ষণ কাজ করবে এই দিকে, তোমার যাত্রাপথের বিপরীত দিকে। এখন আমরা জানি ডব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এস কস থিটা, তাই না? তো এইখানে ঘর্ষণ বল দ্বারা যেহেতু কৃত কাজ, তাহলে এফ এর জায়গায় আমরা বসাবো হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ ইন্টু এস ইন্টু, দেখো এস ভেক্টর বা অবস্থান ভেক্টর বা সরণ ভেক্টর যাই বলো, এইটা আর ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত? cos 180, মধ্যবর্তী কোণ হচ্ছে 180, তাই না? তো এফ এস cos থিটা মানে হচ্ছে এফ এস cos 180। এখন cos 180 এর ভ্যালু কত? cos 180 এর ভ্যালু হচ্ছে -1। ওকে, সো মাইনাস এফ এস। তাহলে কৃতকাজটা কিরূপ হচ্ছে? ঋণাত্মক। ওকে, এরপর তুমি একটি নুড়ি পাথরকে সুতায় বেঁধে আনুভূমিক বৃত্তাকার পথে সুষম দ্রুতিতে ঘোরালে। আনুভূমিক বৃত্তাকার পথ, ধরো এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি। এখন তুমি তোমার হাতের উপর তুমি একটা সুতা বেঁধে একটা নুড়ি পাথরকে এইভাবে বেঁধে তুমি এভাবে ঘোরানো শুরু করছো, এভাবে ঘোরানো শুরু করছো। জিনিসটা এরকম দেখা যায়, ঘুরলে এরকম দেখা যায়, বুঝছো? তো এটা হচ্ছে কেন্দ্র, এই বৃত্তাকার পথের কেন্দ্র হচ্ছে এটা। এখন তুমি এটাকে এইভাবে ঘোরাচ্ছ। এখন বলো তো, যখনই একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে তখন কেন্দ্রের দিকে কি কাজ করে? কেন্দ্রের দিকে কাজ করে কেন্দ্রমুখী বল। এটাকে আমি একটু বড় করে আঁকবো, একটু বড় করে আঁকবো। যখন তুমি একটা বস্তুকে ঘুরাও তখন কেন্দ্রের দিকে কাজ করে কেন্দ্রমুখী বল। ওকে, কেন্দ্র দিকে কাজ করে কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপিটাল ফোর্স। এখন তোমার সরণটা কোন দিকে কাজ করে? সরণ কাজ করে স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর। এখন এই দুটোর মধ্যবর্তী কোণ কত? 90, তাই না? এখন তোমার প্রশ্নটা কি বলছে? তোমার কৃতকাজ কিসের উপর নির্ভর করবে? তোমার কৃতকাজ হবে 0। কেন 0 হবে বলো তো? কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ 0। কেন 0? কেন 0? কারণ কেন্দ্রমুখী বল কাজ করে কেন্দ্রের দিকে আর সরণ কাজ করে স্পর্শক বরাবর। আমরা জানি ডব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এস কস থিটা। এখন থিটার ভ্যালু কত? 90। cos 90 এর ভ্যালু কত? cos 90 এর ভ্যালু কত? 0। ওকে, তাহলে কৃতকাজ কত হচ্ছে? 0। ওকে, এরপর যাই। একটি কণার উপর এফ ভেক্টর ইকুয়াল হচ্ছে -2i হ্যাট প্লাস 3j হ্যাট প্লাস 3k হ্যাট নিউটন বল প্রয়োগের ফলে। তার মানে তুমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করছো এই পরিমাণ এবং কণাটির সরণ ঘটছে। প্রথমে সে এই বিন্দুতে ছিল, এরপর সে এই বিন্দুতে চলে গেছে, তার মানে একটা সরণ ঘটছে। ওকে, একটা সরণ ঘটছে। এখন স্থানান্তরিত হয়। ওকে, বল কর্তৃক মানে এই যে বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত? এখন আমরা জানি ডব্লিউ ইকুয়াল হচ্ছে এফ ডট এস। তার মানে হচ্ছে তোমার বল ভেক্টর এবং অবস্থান ভেক্টর এই দুইটার যে ডট গুণফল, এইটার ডট গুণফলটাই হচ্ছে কৃতকাজ, তাই না? এখন আমরা দেখো এখানে সরণ ভেক্টর বলো আর অবস্থান ভেক্টর বলো, যাই বলো না কেন, এটা কিন্তু সরাসরি দেয়া নাই, এটা আমাদের বের করতে হবে। এটা বের করার জন্য আমাদের কি করা যায়? তুমি ধরো এইখান থেকে এখানে গেছো, তুমি এখন সরণ ভেক্টর বা অবস্থান ভেক্টর কিভাবে বের করবা? এই শেষ থেকে আদি বিয়োগ করে দিবা। দেখো এখানে -2 আছে, এক্স অক্ষ বরাবর যেটা আছে এটা হচ্ছে -2, এখানে এক্স অক্ষ বরাবর আছে 3, তাহলে -2 -3 করে দিবা। আই হ্যাড, এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটাকে বলা হয় আই হ্যাড। তারপর প্লাস, দেখো এখানে আছে 3, এখানে আছে -4, তাহলে 3 থেকে -4 বিয়োগ করে দাও, তাহলে 3 -4। এখন ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটাকে বলা হয় জে হ্যাট প্লাস 5 -2, এটা হচ্ছে 5 + 2 কে হ্যাট। ওকে, সো শেষ থেকে আদি বিয়োগ করে দিছি। এখন এখানে আমি পাবো -5i হ্যাট প্লাস 7j হ্যাট প্লাস 7k হ্যাট। ওকে, আই তো একটা একক ভেক্টর, আশা করি তোমরা জানো যে আই জে হ্যাট মানে আই হ্যাট জে হ্যাট কে হ্যাট এগুলো কি, এগুলো আশা করি জানো। ওকে, এখন তোমার বল যে ভেক্টরটা এটা তো দেয়া আছে, এটা হচ্ছে -2i হ্যাট প্লাস 3j হ্যাট প্লাস 3k হ্যাট
তাই না? এখন ডট গুণ কার সাথে করতে হবে? এই সরণ ভেক্টরের সাথে -5i হ্যাট প্লাস 7j হ্যাট প্লাস 7k হ্যাট। ওকে, এখন ডট গুণ কেমনে করতে হয়? এখানে i এর সাথে যেটা আছে, এখানে i এর সাথে যেটা আছে, এই দুইটা গুণ করে দিতে হবে। এখানে -2, এখানে -5, তাহলে -2 -5 গুণ করলে কি হবে? তোমার 10। ওকে, তারপর প্লাস 3 into 7, তাহলে হয় 21 প্লাস 3 into 7 which is equal 21। তাহলে 21 plus 21 42 plus 10 মানে হচ্ছে 52 জুল। ওকে, সো আমাদের আনসারটা হচ্ছে এ। এরপর একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড গতিতে চলছে, কত গতিতে চালালে গাড়িটির গতিশক্তি দ্বিগুণ হবে? এখন বেগ দেয়া আছে, কি চাইছে? গতিশক্তি চাইছে, তাই না? বেগ দেয়া আছে, গতিশক্তি চাইছে। এখন কেমনে বের করবা? দেখো, আমরা জানি ই কে মানে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন যেহেতু ভরের কথা বলে দেয়া নাই, এখানে গতিশক্তি আর বেগের কথা বলা আছে, তাহলে আমরা লিখতে পারি ই কে প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। এখন তোমাকে বলছে তোমার গতিশক্তি দ্বিগুণ হয়েছে, তাই না? তো আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন থেকে, মানে যদি সমানুপাতিক এরকম সমীকরণ থাকে, তাহলে আমরা কিভাবে সম্পর্ক আনতে পারি? আমরা লিখতে পারি ই কে 2 ডিভাইডেড বাই ই কে 1 ইকুয়াল হচ্ছে v2 বাই v1, v2 স্কোয়ার ডিভাইডেড বাই v1 স্কোয়ার। ওকে, এখন আমরা বের করতে চাই কি? আমাদের বের করতে হবে হচ্ছে কত গতিতে, তার মানে কত বেগ, এটা বের করতে বলছে। এখন গতিশক্তি দ্বিগুণ হবে, মানে কত গতিতে চালালে গতিশক্তি দ্বিগুণ হবে? গতিশক্তি দ্বিগুণ হওয়া মানে কি? ইকে 2 ইকুয়াল হচ্ছে 2 ইকে 1, মানে আগের যে গতিশক্তি ছিল এইটার দ্বিগুণ হবে, মানে এইটার দ্বিগুণ হবে পরের যে গতিশক্তি সেইটা। তাহলে আমরা ইকে 2 ডিভাইডেড বাই ইকে 1 এটা ইকুয়াল কি লিখতে পারি? এটা ইকুয়াল 2 লিখতে পারি, কারণ ইকে 2 ডিভাইডেড বাই ইকে 1 তুমি যদি এটাকে ভাগ করে দাও, তাহলে এখানে তুমি কি পাবা? 2 পাবা। তাহলে 2 ইকুয়াল, দেখো এখানে আমি চাইলে এটাকে অল স্কোয়ার লিখতে পারি বা হোল স্কোয়ার লিখতে পারি, তাই না? সো এই স্কোয়ারটাকে এই পাশে আমি রুট করে দিব, তাহলে হবে √2। এখন v2 ডিভাইডেড বাই v1, v2 তো দেয়া নাই, v2 তো আমাদের চাইছে, v1 টা দেয়া আছে 10। ওকে, এখন v2 ইকুয়াল হচ্ছে √2 ইনটু 10। এখন √2 এর ভ্যালু কত? √2 এর ভ্যালু হচ্ছে 1.41 ইনটু 10, তাহলে এটা হবে 14.1 মিটার পার সেকেন্ড। ওকে, তো আমাদের আনসারটা হচ্ছে ডি। এরপর একটি কণার উপর এফ মানের একটা বল প্রয়োগ করা হয়েছে, মানে এফ মানের একটা বল, এখানে মানটা দেয়া আছে। কণাটির আর মিটার সরণ হয়, তার মানে সরণ ভেক্টরও দেয়া আছে। প্রযুক্ত বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ, সো ডব্লিউ ইকুয়াল এফ ডট এস, এটা ইউজ করবা, তাহলেই তোমার হয়ে যাবে। এটার আমি করাই দিব না, কারণ এই টাইপের একটা করাই দিছি। এরপর একটি স্প্রিং যদি দ্বিগুণ সংকুচিত বা প্রসারিত করা হয়, তাহলে বিভব শক্তি কিভাবে পরিবর্তিত হবে? দেখো, বিভব শক্তি ইউ ইকুয়াল আমরা জানি হাফ কে এক্স স্কোয়ার, রাইট? এখন তোমাকে বলছে দ্বিগুণ যদি সংকুচিত বা প্রসারিত হয়। ওকে, সো আমার এক্সটা হবে দ্বিগুণ, তাই না? সো আমরা লিখতে পারি ইউ ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। এখন আমরা সম্পর্ক আনতে পারি u2 ডিভাইডেড বাই u1 ইকুয়াল হচ্ছে x2 ডিভাইডেড বাই x1 এটার স্কোয়ার, তাই না? এখন যদি তুমি x2 দ্বিগুণ, মানে তোমার x1 এটাকে দ্বিগুণ করো, তাহলে তুমি x2 পাবা। তাহলে x2 ডিভাইডেড বাই x1 এটা কত হবে? 2 স্কোয়ার, যেহেতু তুমি দ্বিগুণ সংকুচিত বা প্রসারিত করছো, তাই না? তো 2 স্কোয়ার ইনটু u1 টা এই পাশে গুণ করে দিব, ইকুয়াল তুমি পাবা হচ্ছে u2, তাহলে 4u1, মানে তোমার যে বিভব শক্তি এইটা 4 গুণ হবে। ওকে, সো 4 গুণ হবে। এরপর গতিশক্তি ও ভরবেগের সমীকরণ একটি, এটা হবে পরাবৃত্ত, আমি তোমাকে অলরেডি বলে দিছি। এরপর এই টাইপের ম্যাথ করাই দিছি, ডব্লিউ ইকুয়াল এফ ডট এস ইউজ করবা, তাহলেই হবে। এরপর 50 কেজি ভরের ব্যক্তি 10 কেজি ভরের একটি বোঝা নিয়ে 6 মিটার দীর্ঘ একটি সিঁড়ি বেয়ে উপরে উঠলো। সিঁড়িটি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে থাকলে ওই ব্যক্তি কি পরিমাণ কাজ করলো? তার মানে একজন ব্যক্তি আছে যার ভর হচ্ছে 50 কেজি, তার একটা বোঝা আছে 10 কেজি ভরের, এইটা সে 6 মিটার দীর্ঘ একটি সিঁড়ি বেয়ে চললো, এবং সিঁড়ি এবং ভূমির মধ্যে যে কোণ অ্যাঙ্গেল সেটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। ওকে, সিনারিওটা এরকম, ধরো এটা হচ্ছে সিঁড়ি, এটা হচ্ছে ভূমি, মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। এখন এই যে এই পয়েন্টে সে উঠছে, এই পয়েন্টে উঠছে, ওকে, এই পয়েন্টে উঠছে। এখন তোমার এই সিঁড়ির যে দৈর্ঘ্য এটা কত দেয়া আছে? এটা হচ্ছে তোমার 6 মিটার। এখন এই লোক যে এখানে উঠছে, তখন তার ভর কত ছিল বলতো? তার ভর কি 50 কেজি ছিল? না,
50 প্লাস 10 60 কেজি ছিল, কারণ তার নিজের ভর 50, আবার সে 10 কেজি ভরের একটা বোঝা নিছে, তাই না? তাহলে এখন আমাদের কৃতকার্য বের করতে বলছে। এক্ষেত্রে আমরা কৃতকার্যের যে সূত্র ইউজ করব সেটা হচ্ছে W ইকুয়াল mgh। m এর ভ্যালু হচ্ছে 60, g এর ভ্যালু হচ্ছে 9.8, h এর ভ্যালু কত বলো তো? h এর ভ্যালু কি 6 মিটার নিবা? না, h এর ভ্যালু তোমাকে এইটা নিতে হবে। এইটা যদি 6 মিটার হয়, এটা কত হবে? দেখো মধ্যবর্তী কোণ দেয়া আছে, মানে তোমার এটা একটা সমকোণী ত্রিভুজ হইছে না? তো সেক্ষেত্রে এই কোণটা দেয়া আছে, তাই না? 30 ডিগ্রি দেয়া আছে। তো এখন কোনটা ইউজ করব, মানে কোন অনুপাত, ত্রিকোণমিতিক একটা অনুপাত, কোনটা ইউজ করলে আমরা এই এইচটা বের করতে পারবো? এটা আমরা সাইন ইউজ করতে পারি। সেটা হচ্ছে সাইন 30 ইকুয়াল লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, মানে h ডিভাইডেড বাই 6। তাহলে h ইকুয়াল হচ্ছে 6 সাইন 30। সাইন 30 এর ভ্যালু কত? হাফ। তাহলে 6 ইনটু হাফ ইকুয়াল হচ্ছে 3 মিটার। ওকে, তাহলে এখানে হবে হচ্ছে 3। সো 318 180 ইনটু 9.8। এখানে আমরা একটু সিস্টেমে আনসারটা বের করব। এটা বের করতে তোমার একটু সময় বেশি যাবে। সো সময়টা শর্ট করার জন্য তুমি কি করতে পারো, তুমি এটাকে 10 ধরে নাও। তাহলে 10 যদি ধরো 180 ইনটু 10, তাহলে কত হবে? 1800। তাহলে 1800 জুলের কাছাকাছি যেটা আনসার হবে সেটাই উত্তর। সো 1800 এর কাছাকাছি আছে 1764। কেন এটা কম আসলো? কারণ আমরা 9.8 এর জায়গায় আমরা 10 ধরছি, আমরা একটু বেশি ধরে নিচ্ছি না। সো আমাদের কাঙ্ক্ষিত আনসার একটু কম আসবে, তাই না? সো আমাদের আনসার আসছে 1800, বাট আমাদের যে মেইন আনসার সেটা হচ্ছে 1764, আর যেটা 1800 থেকে হালকা একটু কম, তাই না? ওকে, আশা করি বুঝছো। চলো নেক্সটে যাই। এরপর 5 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় ছিল, তার মানে ইউ ইকুয়াল হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। 20 নিউটন বল প্রয়োগ করায় 5 সেকেন্ড পর বস্তুর গতিশক্তি কত হবে? সো এফ ইকুয়াল হচ্ছে তোমার 20 নিউটন। এখন টি দেয়া আছে হচ্ছে 5 সেকেন্ড, তারপর তোমার এম দেয়া আছে হচ্ছে 5 কেজি। এখন গতিশক্তি কত হবে? তোমার ভি বের করতে বলছে। তো তুমি চাইলে এখানে যেটা করতে পারো, এফ টি ইকুয়াল এম ভি, এইটা ইউজ করতে পারো, বুঝছো? এই সূত্র ইউজ করতে পারো। সো আমার লাগবে হচ্ছে ভি। সো এফ টি ডিভাইডেড বাই এম। এফ কত দেয়া আছে বলো তো? এফ কত দেয়া আছে? 20 ইন্টু টি। টি কত বলো তো? টি মানে হচ্ছে সময়, এটা হচ্ছে 5। এম কত? এম হচ্ছে 5। সো 5 বাদ, এখানে থাকবে 20 মিটার পার সেকেন্ড। এখন আমাদের তো এটা চাই না, আমাদের চাইছে হচ্ছে গতিশক্তি। সো গতিশক্তি কত? ই ইকুয়াল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, রাইট? সো ই ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। সো হাফ ইন্টু এম কত? 5 ইন্টু তোমার এখানে ভি স্কোয়ার লাগবে। সো 20 এর স্কোয়ার মানে হচ্ছে 400। সো এটা বাদ, তাহলে এখানে থাকবে 200। সো 5 দুগুণে 10, মানে 1000 জুল। ওকে, বাট উত্তরে 1000 নেই, 1 কিলো জুল আছে। সো আমরা এটাকে যদি কিলো জুলে নিয়ে যাই তাহলে এটা হবে 1 কিলো জুল। ওকে, সো আমাদের আনসারটা হচ্ছে সি। এখন তোমরা, আমি যে সূত্রটা ইউজ করছি এফ টি ইকুয়াল এম ভি, এই সূত্র কখন ইউজ করবা? এটা ইউজ করবা শুধুমাত্র যখন ইউ 0 মিটার পার সেকেন্ড হবে। ওকে, ইউ যখন 0 মিটার পার সেকেন্ড হবে তখনই এই সূত্র ইউজ করতে পারবা, অন্যথায় কিন্তু এটা ইউজ হবে না। অন্যথায় এটা সূত্র এরকম হইতো, এফ ডিটি ইকুয়াল এম ভি মাইনাস ইউ, এইরকম সূত্র ইউজ হইতো, যেটা হচ্ছে বলের ঘাতের সূত্র। ঠিক আছে, এরপর এম ভরের একটি হালকা বস্তুর গতিশক্তি অপর একটি ক্যাপিটাল এম ভরের ভারী বস্তুর গতিশক্তির দ্বিগুণ। তার মানে এই যে স্মল এম, এটার যে গতিশক্তি, এটাকে আমি ই এম বললাম, এটা হচ্ছে ক্যাপিটাল এম ভরের ভারী বস্তুর গতিশক্তির দ্বিগুণ। তো এইটার যে গতিশক্তি, এটাকে বললাম ই ক্যাপিটাল এম, এটা হচ্ছে ই স্মল এম, এটা হচ্ছে ই ক্যাপিটাল এম, এইটার দ্বিগুণ হচ্ছে এইটা। সো এইটার দ্বিগুণ হচ্ছে এইটা। এখন বলছে যে বেগের কোনো পরিবর্তন না করে, তার মানে ভি ইকুয়াল হচ্ছে কনস্ট্যান্ট, ভিটা চেঞ্জ করা হয় নাই। তারপর বস্তুদ্বয়ের ভরবেগ সমান হওয়ার শর্ত কোনটি? তার মানে তোমার ভরবেগ যেটা পি, এটাও কনস্ট্যান্ট, পিটাও কনস্ট্যান্ট। এখন পি তারপরে হচ্ছে ই, এইটার মধ্যে সম্পর্ক কোনটা বলতো? দেখো এইটার মধ্যে সম্পর্কটা হচ্ছে ই কে ইকুয়াল পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এখন যেহেতু ভরবেগটা কনস্ট্যান্ট, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? ই কে প্রপোর্শনাল টু 1/m লিখতে পারি। 2 একটা কনস্ট্যান্ট, পি একটা কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে আমার যে বস্তুদ্বয়ের ভরবেগ সমান হওয়ার শর্ত কি, তাই না? সো আমার ভরের যে সম্পর্ক সেটা চাইছে। এখন গতিশক্তির যে সম্পর্ক, এটা কিন্তু দেয়া আছে, ই এম ইজ স্মল এম ডিভাইডেড বাই ই ক্যাপিটাল এম, এটা ইকুয়াল হচ্ছে 2, তাই না? এখন আমরা কাজ করি, এম ডিভাইডেড বাই এম, স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম ইকুয়াল হবে ই
ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ই স্মল এম। কেন? দেখো যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে এখানে যেহেতু আমি উপরে স্মল এম নিছি, এই জন্য আমি এইখানে উপরে ক্যাপিটাল এম নিছি, বুঝছো, যেহেতু ব্যস্তানুপাতিক। এখন এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম ইকুয়াল কি হবে? এইটার অনুপাত কত? ই ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ই স্মল এম, এটার অনুপাত হচ্ছে হাফ। তাহলে আমি স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম এটা ইকুয়াল পাইলাম হাফ, তাহলে হাফ ইন্টু ক্যাপিটাল এম, এইটা হচ্ছে আমার আনসার। এখন এরকম আনসার তো নাই, আনসারটা আমরা একটু চেঞ্জ করতে পারি, এই টুটা এই পাশে গুণ করে দিব, তাহলে ক্যাপিটাল এম ইকুয়াল আমি পাবো টু স্মল এম, এইটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, সো ক্যাপিটাল এম ইকুয়াল হচ্ছে টু স্মল এম, সো আমার আনসার হচ্ছে ডি। এরপর এই সেম টাইপের একটা ম্যাথ আমি তোমাদেরকে করাই দিছি, সো ডব্লিউ ইকুয়াল এফ ডট এস, এটা তোমরা ইউজ করতে পারো। ওকে, এরপর একটি কণার উপর যদি সেম ম্যাথ, আচ্ছা এখানে একটা ভেজাল আছে, ভেজালটা কি দেখো, একটু দাঁড়াও। এখানে বল প্রয়োগ করছো, ঠিক আছে, বল প্রয়োগ করছো মেনে নিচ্ছে, বাট তোমার ওই কণার যে সরণটা হয়েছে জেড অক্ষ বরাবর 5 মিটার, এক্স অক্ষ বরাবর কিন্তু হয় নাই, জেড অক্ষ বরাবর হয়েছে, ওয়াই অক্ষ বরাবর কিন্তু হয় নাই, জেড অক্ষ বরাবর হয়েছে। সো এক্স ওয়াই কোনো দিকেই হয় নাই, শুধুমাত্র জেড অক্ষ বরাবর সরণ ঘটছে। এখন তুমি যখন কাজ বের করবা তখন তুমি কোনটা নিবা বলো তো? মানে তুমি এখানে বলের উপাংশ নিতে হবে, সম্পূর্ণ বল নিলে কিন্তু হবে না, তোমাকে বলের উপাংশ নিতে হবে। কিরকম দেখো, আমরা জানি ডব্লিউ, একটু দাও, ডব্লিউ ইকুয়াল হচ্ছে এফ ডট এস, তাই না? ডব্লিউ ইকুয়াল হচ্ছে এফ ডট এস। এখন বলের তো পুরাটা লাগবে না আমার, কেন? কারণ আমার সরণ ঘটছে জেড অক্ষ বরাবর। সরণ যদি জেড অক্ষ বরাবর হয়, তুমি কি এক্স অক্ষ বরাবর উপাংশ নিবা, ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিবা, নাকি শুধু জেড অক্ষ এটা নিবা? শুধু জেড অক্ষ নিবা, বুঝছো? যে অক্ষ বরাবর সরণ সে অক্ষ বরাবর উপাংশটা নিবা। তাহলে এখানে আছে 6 ইন্টু, এখানে আছে তোমার 5, তাহলে 6 ইন্টু 5, তাহলে 30 তোমার জুল হচ্ছে আনসার। ওকে, আনসারটা হচ্ছে এ। এরপর 20 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়? এখন 20 ওয়াট ক্ষমতা মানে কি? পি ইকুয়াল হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই টি, তাই না? এখন পি যদি 20 বসাও ইকুয়াল ডব্লিউ ডিভাইডেড বাই 1 বসাও, তোমার কোনো সমস্যা আছে বলো তো? 20 ওয়াট মানে তো এইটাই বোঝায়, তাই না? 20 ওয়াট ক্ষমতাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি। তাহলে আমি 20 ওয়াট ক্ষমতা বলতে কি বুঝি? 20 ওয়াট ক্ষমতা মানে হচ্ছে 1 সেকেন্ডে 20 জুল কাজ। ওকে, তারপর তুমি এটাও বলতে পারো যে 20 সেকেন্ডে 1 জুল কাজ, বা তুমি এটাকে আরো অনেকভাবে কাস্টমাইজ করতে পারো, যে 5 সেকেন্ডে 4 জুল কাজ, বা 4 সেকেন্ডে 5 জুল কাজ, এভাবে লিখতে পারো, বা 10 সেকেন্ডে 2 জুল কাজ, এভাবে লিখতে পারো। ঠিক আছে, সবগুলাই উত্তর। তারপর আমাদের বলছে যে কত আর্গে 10 জুল, আমরা জানি 1 জুল ইকুয়াল হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর্গ। সো আর্গ হচ্ছে কাজের সিজিএস একক, আর জুল হচ্ছে কাজের এসআই একক। ওকে, এখন এখানে তোমার 1 জুল বলে না, এখানে বলছে 10 জুল, তাহলে উভয় পাশে 10 দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি এখানে কি পাবা? 10 টু দি পাওয়ার 8 আর্গ। ওকে, সো আমার আনসার হচ্ছে সি। এরপর যে একটি কণার উপর এত বল প্রয়োগ করার ফলে কণাটির ডি মিটার সরণ হয়, আমি এগুলো পড়লাম না। এন এর মান কত হলে সম্পাদিত কাজের মান 0 হবে? তার মানে আমার এফ ইকুয়াল হবে 0, তার মানে কি বলতো? ডট গুণফল, তোমার বল এবং সরণের যে ডট গুণফল এইটা হবে 0। এখন এইটা ডট গুণফল 0 দিয়ে আমার এন এর মান বের করতে হবে। এখানে এনটা কোথায় আছে? এইখানে। ঠিক আছে, আমার এই এন এর মানটা জিজ্ঞেস করছে, তাহলে আমার এফটা কত দেয়া আছে? এখানে এফ দেয়া না, এখানে কে দেয়া আছে, বাট বল তো তোমার এফ দিয়ে বোঝায়। ঠিক আছে, আমরা এফ লিখলাম, তোমার মন চাইলে তুমি কে দিয়ে লিখিও। সো আই মাইনাস 2j প্লাস 4k ডট 2i প্লাস nj প্লাস k হ্যাট। ওকে, সো 2 ইন্টু 1, মানে এখানে আই এর সাথে যেটা আছে আই এর সহগ, এখানে আই হ্যাটের সহগ হচ্ছে 2, এখানে হচ্ছে 1। ওকে, সো 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, এখানে আছে n, এখানে আছে -2, সো -2n, তারপর এখানে আছে 1, এখানে আছে 4, তাহলে 4 ইন্টু 1 মানে হচ্ছে 4, ইকুয়াল হবে তোমার 0। ওকে, তাহলে 2 প্লাস 1 মানে কত? 3, এটা তো 4, সরি, 2 প্লাস 4 মানে কি? 7,
2 + 4 মানে কি বলো? 2 এখানে আছে 2, এখানে আছে 4, সো 2 + 4 মানে কি? 2 + 4 মানে হচ্ছে 6, তাই না? সো এটাকে যদি এই পাশে আনো তাহলে তোমার -2n ইকুয়াল তুমি পাবা হচ্ছে -6, তাহলে তুমি n ইকুয়াল পাবা হচ্ছে 3। ওকে, n ইকুয়াল পাবা হচ্ছে 3, তাহলে আমার n ইকুয়াল 3, এইটাই হচ্ছে আমার আনসার। n ইকুয়াল 3 হলে কৃতকাজের মান হবে 0। এরপর কাজ ক্ষমতা শক্তির উপপাদ্য অনুসারে বস্তুর উপর কৃতকাজ কোনটির সমান? কোনটির সমান বলতো? ডব্লিউ ইকুয়াল আমরা জানি হচ্ছে ডেল ই কে, এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। ওকে, সো গতি শক্তির পরিবর্তনের সমান। এখানে কাজ কোনটির সমান? কৌণিক ভরবেগের সমান না, রৈখিক ত্বরণ না, রৈখিক ভরবেগ না, এখানে গতি শক্তির সমান হবে। আসলে গতি শক্তির সমান না, গতি শক্তির পরিবর্তনের সমান। ঠিক আছে, গতি শক্তির পরিবর্তনের সমান। এরপর 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 16 নিউটন বল প্রয়োগ করা হলে 10 সেকেন্ড পরে এর গতিশক্তি কত হবে? তো এগুলো বাচ্চাদের ম্যাথ করে দেওয়া উচিত না, তাও চলো করে দিই। আমাদের এখানে এফ দেয়া আছে 16 মিটার, এফ ইকুয়াল টু এম এ। এখন এটা তো আরো সহজে করা যায়, আমরা এফ টি ইকুয়াল এম ভি ইউজ করতে পারি, কারণ স্থির ছিল বস্তুটা, ইউ ইকুয়াল 0 ছিল, তাহলে এফ টি ইকুয়াল এম ভি লিখতে পারতাম। তাহলে আমার এখানে ভি ইকুয়াল হইতো এফ টি ডিভাইডেড বাই এম। এফ কত? 16, টি কত? 10, নিচে হচ্ছে তোমার এম কত, সরি তোমার এমটা কত? এমটা হচ্ছে 10 কেজি, তাহলে 10 বাদ, এখানে ভি ইকুয়াল থাকে 16, তাহলে হাফ এম ভি স্কোয়ার ইউজ করো। ইকে ইকুয়াল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু 10 ইন্টু ভি স্কোয়ার। ভি কত বলো তো? 16 পেয়েছো, সো 16 স্কোয়ার বের করবা, তারপর 5 এর সাথে গুণ করে দিবা, যেটা আসবে ওইটাই আনসার। বা তোমরা আরো সহজে করতে পারো, দেখো এখানে 16 ইন্টু 5 লিখতে পারি এটারে। তো 5 6 কত? 80, 80 গুণ 16। ওকে, সো 6 48, 6 থেকে 4, সরি এই 6 48 মানে হচ্ছে 8, হাতে থেকে 4, তাই না? সো 8 কে 8, 8 4 12, সো 1280 জুল, এটা হচ্ছে আমাদের আনসার। আনসার হচ্ছে এ। এরপর কোন বস্তু 20 মিটার উচ্চতা থেকে বিনা বাধায় পড়লে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে? এই টাইপের ম্যাথ আমরা একটা করছি। শর্টকাটটা কি ছিল? x ইকুয়াল h ডিভাইডেড বাই n প্লাস 1। ওকে, সো কত? কোন বস্তু 20 মিটার উচ্চতা থেকে, তার মানে টোটাল উচ্চতা হচ্ছে h ইকুয়াল 20 মিটার, এটা h দেয়া আছে। গতিশক্তি বিভব শক্তির 3 গুণ, তার মানে n এর মান দেয়া আছে, তাই না? n এর মান দেয়া আছে, গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে, তখন এই সূত্র ইউজ করতে পারি। তাহলে n এর মান দেয়া আছে 3, ঠিক আছে। এখন x এর মান বের করতে বলছে, তো h মানে হচ্ছে 20 ডিভাইডেড বাই 3 প্লাস 1 মানে হচ্ছে 4, তাহলে 5 তোমার মিটার। সো 5 মিটার উচ্চতায় ভূমি হতে, ওকে, সো ভূমি হতে 5 মিটার উচ্চতায় তোমার গতিশক্তি বিভব শক্তি 3 গুণ হবে। বাট প্রশ্নটা একটু ডিফারেন্ট হইতে পারতো, তোমাকে যদি বলতো যে এই উচ্চতা থেকে কত উচ্চতায়, মানে এই উচ্চতা থেকে কতটা নিচে, তখন কিন্তু 20 মাইনাস 5 করে দিতে হইতো। ওকে, সো এই 5টা হচ্ছে ভূমি হতে উচ্চতায়, আর এইটা 15 হচ্ছে তোমার সর্বাধিক উচ্চতা থেকে কত নিচে আছে সেটা। ওকে, সো আমার আনসারটা কত? 5। এরপর আমাদের ম্যাথটা দেখি কি আছে। একটি মোটরের 10 মিটার কিউব উচ্চতায়, উচ্চতা কখনো 10 মিটার কিউব হইতে পারে না, 10 মিটার হবে। 10 মিটার উচ্চতায় 10 মিটার কিউব একটি পানির ট্যাঙ্ক, মানে এটা দেয়া হচ্ছে আয়তন। ওকে, 10 মিটার কিউব একটি পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 5 মিনিট সময় লাগে। 50% শক্তি নষ্ট হলে মোটরের শক্তি কত? আর মোটরের শক্তি কেন হবে? এটা ক্ষমতা হবে, কারণ অপশনগুলো খেয়াল করো, আনসার গুলো আছে ওয়াটে, তার মানে এটা হবে ক্ষমতা। এখন ক্ষমতা জিজ্ঞেস করছে যেহেতু, তাহলে পি ইকুয়াল আমরা জানি ডব্লিউ ডিভাইডেড বাই টি, ডব্লিউ ইকুয়াল আমরা জানি এম জি এইচ ডিভাইডেড বাই টি। সো এম ইকুয়াল হচ্ছে তোমার দেয়া নাই, সো এম ইকুয়াল আমরা জানি রো ভি, ঠিক আছে। এখন রো আমরা ধরে নিব 10 কিউব, বিশুদ্ধ পানির যে ঘনত্ব সেটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। জি 9 ধরে নিতে বলছে, সরি ভি এর ভ্যালু তো বসাই নেই, ভি এর ভ্যালু কত দেয়া আছে? 10 ইন্টু 9 ইন্টু এইচ কত? 10। ওকে, এইচ হচ্ছে 10 ডিভাইডেড বাই টি, টি কত দেয়া আছে? 5 মিনিট, তার মানে 5 ইন্টু 60 সেকেন্ড। ওকে, সো তুমি চাইলে কাটতে পারো, 0 0 বাদ, সো এখানে কাটি, এখানে থাকবে 2, এখানে থাকবে 3, 5 2 10, এইটা কাটলে তোমার আরেকটা 10 চলে যায়, তাহলে এখানে থাকবে 3 ইন্টু 10 কিউব মানে 3000 ওয়াট। ওকে, সো আনসারটা হচ্ছে বি। এরপর বলছে যে 20 কেজি ভরের একটি কণার বেগ এত মিটার পার সেকেন্ড হলে এর গতিশক্তি কত হবে? তো এটার মানটা বের করে নিতে হবে। সো মানটা কিভাবে বের করব? মান ভি ইকুয়াল, আমরা দেখো যদি কোনো ভেক্টর রাশি এইভাবে থাকে, তোমার আয়ত একক ভেক্টর দিয়ে থাকে, তখন আমরা কিভাবে বের করি? রুট ওভার দিয়ে আই এর সহগের স্কোয়ার প্লাস জে সহগের স্কোয়ার প্লাস কে সহগের স্কোয়ার, তাহলে 4 4 16 প্লাস 25 প্লাস তোমার 36। ওকে, দেখো তো কত আসে। তো 16 আর 25 কত হয় বলো? আচ্ছা, সবগুলো একসাথে যোগ করি, 6 আর 5 11, আর 6
11 হচ্ছে 17 হাত থেকে 1, সো 4 আর 2 6 আর 1 7, ওকে, সো 77 রুট ওভার অফ 77। এখন আমার তো গতিশক্তি চাইছে, সো গতিশক্তি ইকে ইকুয়াল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, সো হাফ এম ভি স্কোয়ার। এখন হাফ ইন্টু 20 ইন্টু ভি স্কোয়ার মানে হচ্ছে 77, এটা দিয়ে যদি এটাকে কাটি এখানে থাকবে 10, তো 770 সরি জুল, এটা হচ্ছে আমার সি আনসার। ওকে, এরপর একটি বস্তুকে খাড়াভাবে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, উপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে। এখন কোন লেখচিত্রটি ভূমি হতে এইচ উচ্চতা এইচ এর সাপেক্ষে বিভব শক্তি ই নির্দেশ করে? এখন এইচ এর সাপেক্ষে ই বিভব শক্তি, তাই না? সো এইচ ভার্সেস ইপি। এখন আমরা জানি ইপি ইকুয়াল হচ্ছে এমজিএইচ। তো যত উচ্চতা বাড়ে তত আমার পটেনশিয়াল এনার্জিটা বাড়ে, কারণ জি আমরা ধরে নিচ্ছি এখানে জিটা হচ্ছে কনস্ট্যান্ট। কারণ কি? কারণটা হলো তোমার এখানে এই চ্যাপ্টারের যে বিভব শক্তির ম্যাথগুলা এগুলো হচ্ছে খুবই ক্ষুদ্র ডিস্টেন্সের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে? সেই জন্য আমরা জিটাকে আপাতত কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, এমটা তো এমনিই কনস্ট্যান্ট। তাহলে আমি বলতে পারি পটেনশিয়াল এনার্জি প্রপোর্শনাল টু হচ্ছে এইচ। তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু এম এক্স। দেখো তো, এটাকে যদি তুমি ওয়াই চিন্তা করো, ওয়াই সমানুপাতিক এক্স, তুমি যদি একটা ধ্রুবক আনো ওয়াই ইকুয়াল টু এম এক্স, যেটা একটা মূলবিন্দুগামী সরলরেখা না, এই যে এটা হচ্ছে আমার আনসার। ওকে, এরপর 60 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় নিচে পড়তে দেওয়া হলো। কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির 5 গুণ হবে? এই টাইপের ম্যাথ করছি। এক্স ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস 1 নিজে করে নিবা। এরপর 20 কেজি ভরের কণার বেগ 4i হ্যাট প্লাস 5j হ্যাট প্লাস 6k হ্যাট মিটার পার সেকেন্ড হলে এর গতিশক্তি কত জুল? সেম টাইপের ম্যাথ করে দিচ্ছি। ভি এর মান বের করে নিবা 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তারপরে এটা তো 770 হবে কারণ এটা আমরা একটু আগে করছি। তারপর কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কোনটি? শূন্য শূন্য, এটাও আমরা করছি। তারপর 5 কিলোগ্রাম সচল বস্তুর সরণের লম্ব দিকে 10 নিউটন ও 5 নিউটন মানের দুটি বল বস্তুটির উপর বিপরীত দিকে ক্রিয়া করে। এখন বল দুটির দ্বারা কৃত কাজের মান কত? এখন 5 কিলোগ্রাম, ধরো একটা 5 কিলোগ্রাম বস্তু আছে, এটা সচল। এখন সরণের লম্ব দিকে, ধরো সরণ এই দিকে, এখন সরণের লম্ব দিকে 10 নিউটন, ওকে, 10 নিউটন এবং 5 নিউটন মানের দুটি বল পরস্পর বিপরীত, তাই না? সো একটা এইদিকে একটা এইদিকে, সো এখানে কাজ হবে শূন্য। তো প্রথমে তুমি 10 নিউটন দ্বারা এখানে যে কৃত কাজ এটা যদি হিসাব করো, এটা ধরো F1, আর এখানে যে 5 নিউটন এটা ধরো F2। সো প্রথমে আমরা W1 বের করব। W1 ইকুয়াল F1 S cos, দেখো তো এর মধ্যবর্তী কোণ কত? 90 না? cos 90, তাহলে এখানে কৃত কাজ কত? 0। W2 এর ক্ষেত্রেও সেম হবে, এখানে কোণটা হবে 90, তাই না? তাহলে এখানে কৃতকাজ শূন্য, তাহলে কৃতকাজ কত? শূন্য। এরপর কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বল ও সরণের মধ্যকার কোণের মান কত হয়? কোণের মান যদি 0 ডিগ্রি হয় তাহলে তোমার কাজের মান সর্বাধিক হয়ে থাকে, কারণ আমরা জানি W ইকুয়াল হচ্ছে Fs cos থিটা। তাই যদি হয়, এখন দেখো cos থিটার সমানুপাতিক না W, আর W সমানুপাতিক আমরা লিখতে পারি cos থিটা। এখন cos থিটা ম্যাক্সিমাম হয় কখন? যখন cos থিটা ম্যাক্সিমাম হবে তখনই তো কাজ ম্যাক্সিমাম হবে, তাই না? আর cos থিটা ম্যাক্সিমাম হবে কখন? cos থিটা ম্যাক্সিমাম এর মান হচ্ছে 1, কখন হয়? যখন থিটা হয় 0 ডিগ্রি, তাই না? সো cos থিটা ম্যাক্সিমাম হবে 0 ডিগ্রিতে। তাহলে আমি বলতে পারি প্রযুক্ত বল এবং সরণের মধ্যকার কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে কাজের পরিমাণ হয় সবচেয়ে বেশি। আর যদি থিটা ইকুয়াল 180 হয় তাহলে আমার W হয় মিনিমাম। W হয় মিনিমাম, মিনিমাম না, এটা হয় নেগেটিভ। আর যদি তুমি বসাও থিটা ইকুয়াল 90 ডিগ্রি, থিটা ইকুয়াল যদি 90 ডিগ্রি বসাও তাহলে তোমার কৃত কাজ এটা হয় শূন্য বা মিনিমাম। ওকে, এখন W নেগেটিভ কিন্তু 180 নাও হইতে পারে, 180 নাও হইতে পারে, 90 থেকে বড় হবে, এই থিটাটা হবে 90 থেকে বড়। 180 এর সমানও হইতে পারে, বাট 180 থেকে অবশ্যই ছোট হইতে হবে, মানে 180 সমান অথবা ছোট। ওকে, আর 90 থেকে বড় হইতে পারে, 90 এর সমান হওয়া যাবে না, কিন্তু সেক্ষেত্রে কাজ হবে নেগেটিভ। আর কাজ ধনাত্মক হবে কখন বলতো? W পজিটিভ হবে কখন? W পজিটিভ হবে যদি থিটা 0 ডিগ্রি এর সমান অথবা বড় হয়, 0 ডিগ্রি থেকে বড় হয় অথবা সমান হয়, আর 90 থেকে ছোট হয়, তখনই তোমার কৃত কাজ হবে পজিটিভ, শূন্য হবে 90 ডিগ্রিতে। এরপর যাই, আমাকে বলছে প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করার ক্ষমতাকে সক্ষমতা কি বলে?
এটার বলা হচ্ছে অশ্ব ক্ষমতা। ওকে, প্রতি সেকেন্ডে এত জুল কাজ করার সক্ষমতা, এটা হচ্ছে অশ্ব ক্ষমতা বলে। এরপর স্থির অবস্থা থেকে 40 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তু নির্দিষ্ট বলের ক্রিয়া ফলে 2 সেকেন্ড পর 15 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো, 4 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি কত হবে? এই টাইপের ম্যাথ এখন আর করে দিব না। এই টাইপের ম্যাথ অনেকবার করে দিছি। এখানে বেগ বের করবা, ভি বের করবা, তারপর হাফ এম ভি স্কোয়ার করে ফেলবা। ওকে, এটা নিজে নিজে করবা। এরপর 1 মিটার উঁচু টেবিলের উপর অবস্থিত 100 গ্রাম ভরের একটি বইকে 10 সেন্টিমিটার দূরে সরানো হলো। বইটির স্থিতিশক্তির পরিবর্তন কত? স্থিতিশক্তির পরিবর্তন হচ্ছে তোমার 0, কারণ তুমি কিন্তু উপরের দিকে বইটাকে সরাও নাই, উপরের দিকে নাও নাই, তুমি এইখান থেকে এইখানে নিছো। ধরো মাটি থেকে এই বইয়ের উচ্চতা কত দেয়া আছে? 1 মিটার। 1 মিটার দেয়া আছে, তাই না? 1 মিটার দেয়া আছে। এখন তুমি যদি এই বইটাকে একটু সরায় এইখানে আনো, এইখানে আনো, তো এখনো তো হাইটটা তোমার 1 মিটারই থাকবে, তাই না? তো সেক্ষেত্রে তোমার স্থিতিশক্তি বা বিভব শক্তির যে পরিবর্তন সেটা হবে 0। এরপর তোমার এই টাইপের ম্যাথ করে দিছি, W=F.S। এই টাইপের ম্যাথ নিজ দায়িত্বে করে নিবা। তো আমরা প্রায় 15-16 পর্যন্ত প্রশ্ন সলভ করে ফেলছি। এর বেশি আমাদের মনে হয় না আর যাওয়ার দরকার আছে। অনেক টাইপের ম্যাথ সলভ করছি। তোমাদের যদি কোনো ম্যাথে কোনো প্রবলেম থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ওকে, তো ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে।